নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন জিনিস বানাতে চলেছি, যেটা হয়তো আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু বানিয়েছি বহুবার। যেটা আমার বরের খুবই পছন্দের একটা খাবার। যেটা বানাচ্ছি সেটা হলো আমের আচার বা আমের জেলি বা আমের চাটনি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি তিনটে নাম একসাথে কেন বললাম। তিনটে জিনিসই তো আলাদা রকমভাবে বানায়। হ্যাঁ, তিনটে জিনিসই আলাদা রকমভাবে বানাই, সেটা আমি জানি যে তিনটে জিনিস তিনটে খাবার আলাদা, কিন্তু আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে বানাচ্ছি। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখে নাও। দেখে নেওয়ার পর তোমাদের যে নামটা শ্যুট করবে বলে মনে হবে সেই নামটা দিয়ে দিও। প্রথমেই আমি যে শুকনো যে মশলাটা বানাবো আর কি, ড্রাই রোস্ট করে যে শুকনো পাউডারটা, তো সেটার জন্য যে যে মশলাটা লাগবে এটাই বলতে পারো মেন ইনগ্রিডিয়েন্টস বা মেন জিনিস আর কি। তো এইটাই স্মেলটা নিয়ে আসবে আমি যে আচার বা জেলি যাই বলো না কেন যেটা বানাচ্ছি তাতে। সামান্য একটুখানি প্রথমে নুন দিয়েছিলাম, তারপরে জিরে দিলাম বেশ খানিকটা, তারপরে দিয়েছিলাম ধনে একদমই অল্প দিয়েছিলাম, গোটা ধনে। সব কিছুই গোটা মশলা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দিয়েছি অনেকটা সর্ষে আর 4টার মতো শুকনো লঙ্কা। তো এই সমস্ত কিছু একটু ভালো করে আমি ড্রাই রোস্ট করব, মানে শুকনো খোলায় নেড়ে নেব যতক্ষণ না ওই সর্ষেগুলো একটু ফটফট করে ফুটছে। যখন সর্ষেগুলো একদম ফটফট করে ফুটতে আরম্ভ করবে, দেখবে একসাথে চড়বড় করে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ সর্ষেগুলো মোটামুটি হয়ে গেছে। আর নুনটা দিলাম এই জন্যে যাতে প্রত্যেকটা মশলা একসাথে ভালো করে ভাজা হয়ে যায়, যাতে কোনোটা কম কোনোটা বেশি না হয়। নুনটা দিলে এটার খুব ভালো একটা মানে সুফল পাওয়া যায়, যেটা আমি অনেকবার আগে ট্রাই করেছি। তাই যখনই আমি কোনো কিছু ড্রাই রোস্ট করি তখনই আমি একটু নুন দিয়ে দিই। চলো, আমার হয়ে গেছে। এখানে সর্ষে একদম মনে হচ্ছে নৃত্য করছে, এত চটপট করে ফুটছিল। তো আমি এই মিক্সার গ্রাইন্ডার, মানে এই যে ছোটো মিক্সার গ্রাইন্ডার, তোমরা যারা আমরা আগের ব্লগ দেখো তারা তো জানো যে আমি এটা খুব শখ করে কিনেছিলাম, একদম ছোটো ওটোটা। এটা আমার মিক্সার গ্রাইন্ডারের সাথে দেয়নি, তো আমি এটা আলাদা করে কিনেছিলাম। তো সেটার মধ্যে রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে আমি একদম পেস্ট বানাবো না, ওই গুঁড়িয়ে নেবো যাকে বলতে গেলে। তারপর আমি আবার কড়াই বসালাম, তার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। চাটনি বানাতে গেলে এতটা সর্ষের তেল লাগে না, কিন্তু এটা বললাম না যে চাটনি আচার জেলি এই রকম মতো বানাচ্ছি সব মিক্স অ্যান্ড ম্যাচ করে, তো সেই জন্য বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছিলাম। আর তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম দুভাগ করে। এতে কিন্তু আমি কোনো 5 ফোড়ন দেবো না, তার কারণ 5 ফোড়নটা আমার বর অতটা চাটনিতে পছন্দ করে না, তো মানে এই জিনিসটাতে পছন্দ করে না। তো আমি একটু চাটনি জেলি যা হোক বলবো, তোমরা কেউ ভেবো না যে বা কমেন্টে বলো না এটা তো চাটনি হলো না, এটা তো জেলি হলো না, বা এটা তো আচার হলো না। তো যাই হোক, আমি যেটা বলছি সেটা শুনে নিও। তো ওটাকে আমি 5 ফোড়ন দিই না। আবার অনেকে, যেমন আমার মাকে দেখেছি আমের চাটনি বানাতে গেলে একটু সর্ষে ফোড়ন দেয়, কিন্তু আমি কোনো কিছুই দিই না, যেহেতু পছন্দ করে না। তো তারপরে কিছুই না, আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দেবো একটুখানি নুন আর হলুদ। হ্যাঁ, জেলি বানাতে গেলে কিন্তু হলুদ লাগে না, একদম সাদা সাদা হয়, কিন্তু আমি এতে একটুখানি হলুদটা দিই যাতে কালারটা একটু ভালো আসে। বুঝতে পারছো যে আমি কেন এই তিনটে নামকে একসাথে বললাম? যে হজবরলে একটা রান্না, হজবরলে একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। মানে যখন ওই জিনিসটা, মানে এটা যখন আমরা খাই খাবারের শেষে লাঞ্চের পর, তখন মনে হয় যেন যে মানুষের 6টা ইন্দ্রিয় একদম খুলে গেল, এত সুন্দর খেতে লাগে, দারুণ লাগে, দারুণ। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই আজকে সকালেতেই বাজার করে নিয়ে এসেছিলো, তোমাদেরকে বললাম তো, তখন আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তো সেখান থেকে কিছু আম আর কি এনেছিল, বলেছিল যে এই বছরের শেষ আর কাঁচা আম হয়তো পাওয়া যাবে না, যদি বাজার থেকে পাওয়া যায় আমি অবশ্যই নিয়ে আসবো, তুমি এইভাবে বানিয়ে দিও। তোমার দাদাভাই এইভাবে বানানো জিনিসটা কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে। তো সেই জন্য যত কাজে থাক না থাক, আমি সময় করে হোক আমি এটা বানাই, মানে বানাবো। আর তোমার দাদাভাই আমাকেই বানাতে বলে। তো অস্মিকে এখন মা রয়েছে, তো এইটা সুবর্ণ সুযোগ তোমাদের দাদাভাই সেই জন্য আরও বেশি করে আমটা নিয়ে এসেছে, যে অস্মিকে ধরার তো এখন কোনো লোকের অভাব নেই, তো তুমি মায়ের কাছে দিয়ে, মানে মামনির কাছে দিয়ে তুমি বানিয়ে দিও। তো অস্মিকে এখন মা নিয়ে গেছে ছোট কাকাদের বাড়িতে বেড়াতে, তো সেই ফাঁকে এখন আমি বানাচ্ছি। তো দেখলে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো করে নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়েছি। জল ফোঁটা অ্যাড করেছিলাম পরে, আমি যখন একটুখানি তলায় লেগে যাচ্ছিলো, তো সেটা আমি ভুল করেছি। তোমরা যখন বানাবে, যদি এইরকম আম হয় যে একদম কচি মতো আমটা, তাহলে কিন্তু জল অ্যাড করার কোনো দরকারই নয়, কিন্তু আমি অ্যাড করে ভুল করেছি। তার মাসুল এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো পাকঘাটা টাইপের হয়ে গেছে। যদিও এটা হয়েছে একদিকে ভালোই হয়েছে বলতে পারো আমার পক্ষে।
এর আগে আমি দিয়েছিলাম মিষ্টির রস, তো প্রচুর আমগুলো টক, এত টক, আমি এত মিষ্টি দিয়েছি, মানে কত যে মিষ্টি দিয়েছি তার কোনো ঠিক নেই। তারপরে গিয়ে একটুখানি আমি ওকে সামলাতে পেরেছি, এতটাই টক ছিল। আর এই সময়ে তো কাঁচা একটু, মানে এই সময় তো আম শেষের দিকে বলতে গেলে, আমাদের এখানে তো পাকা আম ছাড়া তো কাঁচা আম পাওয়া যায় বলে আমার বিশ্বাস হয় না, কিন্তু হাট থেকে নিয়ে এসেছে আমগুলো। অনেকগুলো আমের মধ্যে দুটো আম ছিল যার কোনো আটিই থাকেনি, মানে এখনও কুশি আম, মানে বুঝতে পারছো কীরকম আমগুলো ছিল। তো একদম তরতাজা আমগুলো ছিল, দেখে খুব ভালো লাগছিল। কিন্তু আমার শখ ছিল যে ইচ্ছা করছিল একটু কাঁচা খাবো, কিন্তু মায়ের ভয়ে আমি কাঁচা খেতে পারিনি, কারণ অশ্মির পেটটা এই ঠিক হয়েছে, সেজন্য আমাকে তো মোটে খেতেই দেবে না। তো আমি এখানেতে গুড়, চিনি, মিষ্টির রস সব কিছু অ্যাড করেছি। তা করতে করতেই দেখো মা নিয়ে এসেছে অশ্মিকে ওদের বাড়ি থেকে, এসে আমাকে বলে দেখ কী নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের এই পুজোর পর সামনে দুর্গা পুজো আসছে, তারপর কালী পুজো, তারপরে যখন নবান্ন হবে তখন সেই সময়তে আমাদের এই সুলতানপুরে, মানে আমার শ্বশুরবাড়ির এলাকাতে যে কালী মন্দির আছে বিখ্যাত, 12 বছর পর পর বিসর্জন হয়। বিশাল বড় কালী ঠাকুর, মানে এত বড় কালী ঠাকুর আমার জীবনে প্রথম দেখা যায় এত বড় কালী ঠাকুরও হতে পারে। তো যাই হোক, সেটা 12 বছর পর, মানে এই বছর সেই বছর 12 বছর পর এসেছে, এমন একটা বছর যে বছর বিসর্জন করা হবে। তো তার জন্য 2 দিন নাকি যাত্রাপালা হবে। তো এটা ছোটো কাকুকে আর কি দায়িত্ব দিয়েছিল ওই যাত্রাপালার কিছু একটা ডেক ফিক্স করা, বা দলকে কি যাত্রা করানো হবে কিনা, এই সমস্ত কিছু দায়িত্ব আর কি আমার ছোটো কাকা শ্বশুর রয়েছেন। তো ওনাদের বাড়িতে আর কি এই সমস্ত ক্যাটালগুলো দিয়েছিল যে এখান থেকে কি যাত্রা হবে সিলেক্ট করার জন্য। তো অলরেডি যে যাত্রাগুলো হবে সেগুলো সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে যে ক্যাটালগুলো ছিল প্রচুর রয়েছে, তার মধ্যে কয়েকটা নিয়ে এসেছে অশ্মির জন্য। অশ্মি যখন কান্নাকাটি করবে, কারণ আমার মা চলে যাবে কয়েকদিন পরই, তো যখন খুব কান্নাকাটি করবে, আমি যখন ওকে সামলাতে না পারি, তার জন্য এইগুলো দেখিয়ে যাতে আমি একটুখানি ভোলাতে পারি, তো তার জন্য নিয়ে এসেছে। আর এখানে এত ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে আমার মা যাকে পাচ্ছে তাকেই বলছে এই দেখ এটা তোর মামা, এই দেখ এটা তোর মাসু, এই দেখ এটা তোর ছদ্দি, মানে আমার কাকিমার কথা বলছে, এটা তোর দাদা, মানে এইভাবে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে, যাতে ও এই ক্যাটালগুলোকে দেখে বা এই ক্যারেক্টারগুলোকে দেখার পর যাতে ও একটুখানি কান্নাটা থামায়। আর অশ্মিও তাই, সত্যি একে বলছে মাসু, ওকে বলছে মামা। তো যাই হোক, চলো ওরা ওখানেতে খেলুক। আমাদের বাড়িতে যতটা গুড় ছিল সমস্ত গুড় অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে অগত্যা দেখে চিনি দিলাম, যদিও আমি যখন এইটা বানাই আমের এই জেলিটাই বলো, তো তখন কিন্তু আমি গুড় দিয়ে বানানোরই চেষ্টা করি। চিনি খাওয়াটা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তো সেই জন্য আমি চিনিটা একদম অ্যাভয়েড করি, মানে চেষ্টা করি যে চিনি এক ফোঁটাও দেবো না। কিন্তু বাড়িতে যতটা গুড় ছিল সমস্তটা দিয়ে দেওয়ার পরও প্রচণ্ড টক থাকে, তো সেই জন্য বাধ্য হয়ে আমি এখানে চিনি দিই। মানে চিনি এখানে আমাদের বাড়িতে প্রায় 1 কেজি মতো চিনি ছিল, তার 1 কেজির মধ্যে অর্ধেকেরও বেশি চিনি এর মধ্যে লেগে গেছে। আবার 500 মতো গুড় ছিল, 500 গুড়েরও কিছুটা হয়তো খাওয়া হয়েছিল, তারপরে বাকি যে গুড়টা ছিল সেটাও এখানে লেগে গেছে, মানে বুঝতে পারছো। তারপরে আবার আমি 1 বাটি, মানে সবজি খাওয়ার যে বাটিগুলো হয়, 1 বাটি মিষ্টির রস ছিল, সেটাও এর মধ্যে লেগে গেছে। মানে ভাবো কীরকম কী হারে টক ছিল আমগুলো। তো এখানে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে ভালো করে আর কি যাতে ওর মধ্যে মিশে যায়। আর এটা যতক্ষণ একটু টেনে যাচ্ছে ততক্ষণ আমি ওই যে গুঁড়ো মশলাটা অ্যাড করেছিলাম, বানিয়েছিলাম, সেটা দিতে পারবো না। তো দেখো অনেকক্ষণ ধরে ফোটানোর পর এটা মোটামুটি নামানোর পর্যায়ে এসে গেছে। তো আমি এর আগে একবার আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে একটুখানি চেক করিয়েছিলাম যে দেখো আর মিষ্টি দিতে হবে কি না, কারণ এরপর যদি মিষ্টি দিতে হয় তোমাকে মিষ্টি আনতে যেতে হবে, মানে চিনি আনতে যেতে হবে, কারণ এটা দিয়ে দেবো তারপর আর কিন্তু বাড়িতে চিনি থাকবে না। তো আমার শ্বশুরমশাই তারপরে লাস্টে বলে যে না ঠিক আছে আর দিতে হবে না, এবারে ঠিকঠাক পজিশনে চলে এসেছে, মানে ঠিকঠাক মিষ্টি চলে এসেছে। আর এই দেখো গুঁড়ো মশলাটা যেটা আমি বানালাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মানে মূল টেস্ট আনে কিন্তু এই মশলাটাই, এত সুন্দর লাগে খেতে। তো আমার শাশুড়িমা বলেন যে একটু মশলাটা কম দেবে, কারণ উনি আবার এই মশলাটা বেশি দেওয়া পছন্দ করেন না, কিন্তু আমার বর বলে যে না তুমি বেশি করে দিও, কারণ এই মশলাটাতেই মেন টেস্টটা নিয়ে আসে। তো আমি সেই জন্য আমার বরের কথা মতোই আর কি বানাই এই জিনিসটা, যেহেতু ওর বিখ্যাত পছন্দ, মানে ওর ভীষণ পছন্দের, তো সেই জন্য আমি ওর কথা মতোই আর কি একটু বেশি করে মশলা দিয়ে বানাই। তো টক খেতে আরও একজন আমাদের বাড়িতে পছন্দ করে, সে হলো আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই টক অন্ত প্রাণ, সে তুমি যে টক খাবারই দাও না কেন উনি একদম মানে কোনো সময়তেই না উনি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন। ইদানিং আমার দেখছি অশ্মিও একটু করে খেতে শিখছে এই টকটা। তো
তো চলো আমার এখানেতে বানানো হয়ে গেছে। এবারে তোমরা কি নাম দেবে তোমরা ঠিক করে আমাকে কমেন্ট বক্সে জানাও। জেলি বলবে না আচার বলবে না চাটনি বলবে, কি বলবে, কি নাম দেবে তোমরা আমাকে জানিও। আমার মা আমগুলো সকালবেলা যখন কাটছিল আমি বলেছিলাম পোস্তর আলু যেভাবে কাটে ছোটো ছোটো করে সেভাবে কেটে দিও। আমার মা তো শুনিই অবাক, এত ছোটো ছোটো করে কাটবো? হ্যাঁ, আমি ওইভাবেই বানাই। আমার মায়েরা কিন্তু এইভাবে বানায় না। তো দেখো 2 বাটি হয়েছিল, একটা টিফিন বক্সে আর একটা বড় জামবাটি। এগুলোকে সব আমি ফ্রিজেতে স্টোর করে রেখে দেবো। এখন বাজে বৈকাল 6:30। তো অশ্মির যত দুপুর থেকে জামা কাপড় সব জমেছিল তো সেগুলো ওয়াশ করে সব শুকাতে দিয়ে এলাম। তো পুরো ঘেমে গেছি। এরপর আমি স্নান করতে, নন্দিনী স্নান করতে সন্ধ্যে দেখাতে যাব। নন্দিনী এসেছে, তো নন্দিনী এসে একটুখানি হাসাহাসি করছে, তো সেই জন্য সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে। অনেক দিন পরে নন্দিনী এলো। তুই আসিস? হ্যাঁ না, মোটেও আসে না ক্যামেরার সামনে। হ্যাঁ বলছে ক্যামেরার সামনে তো নয়, ক্যামেরার পেছনে। নন্দিনী অনেকদিন পর আসে, মাঝে মাঝে আসে। আগে যেমন প্রত্যেক দিন আসে সেরকম আর আসেই না। এখন বড় হয়েছে, স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, এখান যাচ্ছে ওখান যাচ্ছে, টাইমই ওর হাতে কোথায়। আগে তো ছোটো পড়া কিউট পড়া ছিল, এখন যত বড় হচ্ছে তত দেখাচ্ছে যে আমি কত ভদ্র। কিন্তু কিন্তু আমরা তো ছোট থেকে বড় হয়েছি না একসাথে। মানে আমি যখন বিয়ে হয়ে এলাম তখন তো ধরো ছোটই বলতে গেলে, মানে কিছুই জানি না, কিছু একটা অচেনা পরিবেশে। তো আমারও যেমন গ্রোথ হয়েছে এই 4 বছরে, ও নন্দিনীও তেমনি 4 বছরে অনেকটা বেড়ে গেছে। চলো গিয়ে সন্ধ্যাটা দেখিয়ে দিই। অশ্মি গেছে মায়ের সাথে ঘুরতে, আর অশ্মির বাবার গেছে মুদিখানার মানে পুরো মাসকাবাড়ি বাজার করতে। ওরা চলে আসবে, তো তার আগে আমি যাব সন্ধ্যে দেখাতে। আর আমার বার্থডে ছিল কালকে, আবার বার্থডে সেলিব্রেশন করবে বলেছে অশ্মির বাবা। তো জানি না কি করবে না করবে, বলেছে করব, কি করবে না করবে সেটা তো কালই জানতে পারবো। কালকে দেখেছে বলো, কালই জানা যাবে সব কিছু, তোমরা সব কিছু জানতে পারবে। আমাকে একটু উইশ করলি না তুই? ভিডিওটা বন্ধ কর। কেন ভিডিওটা কেন বন্ধ করতে হবে? কেন তুই তার আগেই বল হ্যাপি বার্থডে বাহাতে করে। চলো সন্ধ্যাটা গিয়ে দেখিয়ে দিই, নাহলে তো সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে মাসকাবাড়ির বাজার করে। আর যখনই স্কুটি নিয়ে তোমার দাদাভাই কোথাও যায় তো লুকিয়ে যেতে হয়, কারণ অশ্মি যাবার জন্য প্রচণ্ড কান্নাকাটি করে। আর যখন আসে তখন ওকে একবার এই গাড়িতে চাপতেই হবে, ও এতটাই ভালোবাসে। তো সেই জন্য ও প্রত্যেকবারই ওর বাবা যখনই আসে, হাট থেকে আসুক বা কোনো বাজার করে আসুক, বা এই যেমন মাসকাবাড়ি বাজার করে নিয়ে এলো, ওকে একবার চাপিয়ে ওঠানটায় ঘোরায়, তারপর গাড়িটাকে ভেতরেতে রাখে। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেহেতু আর ওঠানটাতে ঘোরানোর মতো অবস্থায় ওঠানটায় নেই, তাহলে কিন্তু দুজনেই পড়বে। তো সেই জন্য একটুখানি গাড়িটা সামনের দিকে আর পিছনের দিকে করলো, যাতে একটুখানিও বসতে পায়। তারপর গাড়ির হর্ন বাজায়, এটা ওটা সব কিছু বাজিয়ে তারপরে ঘরের মধ্যেও এইভাবেই ওকে নিয়ে প্রত্যেকটা দিন যখনই গাড়ি করে নিয়ে আসে তখন এইভাবে ওকে নিয়ে ঘরের মধ্যে রাখে। তোমরা দেখলাম যে অনেকেই আমার কাছে জানতে চাইছো যে আমার ওই রান্নাঘরটার কি হলো। রান্নাঘরটা আছে, সেটা আগে যে পারপাসে বানানো হয়েছিল অ্যাজ এ স্টোর রুম, পরে আমার রান্নাঘর হয়েছিল, তো আবার সেই পারপাসে আবার মানে ইউজ করা হচ্ছে অ্যাজ এ স্টোর রুম। কিন্তু আমার জিনিসপত্রগুলো যেগুলো আমি যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেভাবেই আছে, কিন্তু এখন আর ওই রুমেতে যাওয়া হয় না বলে সেভাবে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই, যেটা তোমরা আগে দেখেছো। কারণ আগে তো এই ঘরটার মধ্যেই আমি 24 ঘন্টার মধ্যে বলতে পারো 12-13 ঘন্টা এখানেতেই থাকতাম, কারণ সকালে সেই ঢুকতাম স্নান করে, আবার তারপরে যখন রাতে শুতে যেতাম তখন তারপর তো টুকটুক করে মেয়েদের কাজ তো জানোই, ম্যাক্সিমাম সময় রান্নাঘরেই কেটে যায়, আমারও তাই হতো। তো এই ঘরটায় সবসময় থাকতাম, তো এতটুকুও কোনো মাকড়সার ঝুল পর্যন্ত ছিল না। কিন্তু এখন ওই পরিষ্কার পরিচ্ছন্নতা বা আসা হয় না। আর অশ্মি যেহেতু হয়ে গেছে, আমার তো এক ফোঁটাও টাইম নেই নিজের জন্য, নিজের চুল আঁচড়ার চুল বাঁধার জন্যই সময় পাই না। তো এই ঘরে এসে আমি কীভাবে পরিষ্কার করব? এখন আমার পক্ষে কোনো মতেই পরিষ্কার করা সম্ভব নয়। তো এইভাবেই আর কি বাবা ধান রেখেছে, বড় ধান, তো সেই স্টোর রুম হিসাবেই ইউজ করা হচ্ছে। তো অশ্মির নজর পড়েছে এই ললি পাঁপড়টার দিকে। তো ললি পাঁপড় আমার খুব প্রিয়, তো সেই জন্য নিয়ে আসেও বারবার। কিন্তু ও তোমার দাদাভাই অতটা খেতে পছন্দ করে না। তোমাদের দাদাভাই সেই মশলা গোল গোল যে পাঁপড়গুলো হয় সেগুলো খেতে পছন্দ করে, তো নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই সমস্ত মাসকাবাড়ির মালগুলো গুছিয়ে আজকে রেখেছে। আমি এতটুকু সময় পাইনি, কারণ এই যে আমি বানাচ্ছিলাম রাতের জন্য খাবার, বানাবো আজকে একটুখানি পেঁয়াজ পোস্ত। তোমরা জানো সবাই পেঁয়াজ পোস্ত বানাতে, কিন্তু খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও। সব থেকে ইজি যদি কোনো কিছু রান্না থেকে থাকে সেটা পোস্ত। তো কিছুই না,
কড়াইটা প্রথমে তেল দিলাম, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ লাগে। পেঁয়াজ পোস্তে পেঁয়াজ তো লাগবে স্বাভাবিক, আর তো কিছু এতে দেবো না, তো পেঁয়াজটা একটু বেশিই লাগে। তার কারণ যখন ভাজা হবে তারপর দেবে পেঁয়াজটা একদম কমে এতটুকু হয়ে গেছে। তো সেই জন্য বাড়িতে আজকে অনেকগুলোই লোক, ধরো তোমার দাদাভাই আছে, আমি আছি, শ্বশুর শাশুড়ি আছেন, আমার মা আছে, আবার অশ্মি একটুখানি ওকে দেবো, ওকে না দিলে হবেই না। তো যাই রান্না করি ওকে একটু একটু করে টেস্ট করতে দিই, যাতে ও খেলে খাবে, না খেলে না খাবে। তো যাই হোক, ওটা একটুখানি ভালো করে ভেজে একটু নুন দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। নুন দিলে কি হয় যে পেঁয়াজটা আর কি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে। ঢাকা দিলে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার পর ওতে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আর মশলার বাটি ধোয়া জল যেটা থাকে সেটাও দিয়ে দেবো। এতটুকু জল মানে ওই শুধুমাত্র পোস্তর বাটি ধোয়া যে জলটা সেটুকুই আমি দিয়েছিলাম, আর আদার্স কোনো আমি জল দিইনি। তো তারপর লঙ্কাটা আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, কারণ অস্মিকে তো লঙ্কা দিয়ে দিলে তো খাবে না, ঝাল লাগবে। সেই জন্য লঙ্কাটা দেওয়ার আগে আমি পোস্তটা অস্মির জন্য একটুখানি তুলে রেখেছিলাম। তারপর আমাদের সবাইকার জন্য কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। বাস, আর নামানোর আগে একটুখানি নুনটা চেক করেছিলাম যে ঠিকঠাক আছে কি নাই। বাস, আমার পেঁয়াজ পোস্ত রেডি। পেঁয়াজ পোস্তটা হয়ে যাবার পর আমি সবাইকার জন্য ডিমও ভেজেছিলাম, কারণ আজকে বাড়িতে শুধু রাত্রের মেনু সেরকম কিচ্ছু না, একটু পোস্ত, আলু সিদ্ধ, তারপরে ওই ছোলার যে ছাতু হয় সেটা মাখা, আর সবার জন্য ডিমের অমলেট। বাস, এটাই আমাদের আজকে রাত্রের ডিনার ছিল। তবে এখানে ডিম ভাজাটা একটু অন্যরকম করে খায়, অন্যরকম কিছু না, ডিমের অমলেট বা ডিম ভাজা সব জায়গাতেই সমান, কিন্তু এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি দেয়, যেটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরই দেখছি যে রেগুলার ধরো আলেকালে বা কখনো কখনো বেশি তেলটা দিয়ে খাওয়াটা ঠিক আছে, শখ গেল তুমি খেতে পারো, কিন্তু প্রত্যেক দিন এভাবে এতটা তেল দিয়ে ডিমের অমলেট বানানো সত্যি করেই আনহেলদি। কিন্তু এখানে সবাই এটাই বেশি পছন্দ করে, যদি একটু অল্প তেল দিয়ে ডিমটা ভাজা হয় কেউ পছন্দ করে না, কেউ খাবে না, মানে সেই বলতেই থাকবে ডিম ভাজাটা ভালো হয়নি, ডিম ভাজাটা ভালো হয়নি। তো কী আর করবো, সবাইকার যেটা পছন্দ সেহেতু ওটা বানাতেই হবে। তো প্রথমে ডিমটা আমি একটু বেশি তেল দিয়ে বানিয়েছিলাম, যেটা সবার পছন্দ, আর তারপরেরগুলো মানে শেষের দিকেরটা আমি একদম কম তেল দিয়ে বানিয়েছিলাম, যেটা আমার জন্য, কারণ আমি এত তেল দিয়ে আমি খেতে প্রথম থেকেই পছন্দ করি না, এখন তো ভালোও লাগে না। আর এখন তো আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, এত তেল দিয়ে খাওয়া বাবারে চিন্তা ভাবনার বাইরে আমার। তো যাই হোক, চলো সবাইকার জন্য ডিমগুলো একে একে ভেজে নিই, রাত্রে সবাইকার খাবার সময়ও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। আর আমের যেটা বানালাম সেটা তোমাদের কি নাম দেওয়া যায় বা তোমাদের এটা কি বলবে তোমরা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। আবার তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, আবার নেক্সট ভিডিওতে বকবক করতে অবশ্যই আসছি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। চলো বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।